নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে রিজনেবল রিকোয়ারমেন্টের মামলায় কিভাবে জেতা যায়, কি প্রসিডিওর আছে। রিজনেবল রিকোয়ারমেন্টের যদি মামলায় করেন আপনারা, তাহলে আপনাদের প্লেন্টে কোনো কিছু আপনাদের যা যা আছে সাপ্রেস করবেন না, সব কিছু শো করাবেন। সেকেন্ড থিং, টেনেন্টের যা যা আছে যেগুলো যদি খবর পান সেগুলো আপনার কমিশন অ্যাপ্লিকেশানে শো করাবেন, সেগুলোকেও কমিশন করাবেন। টেনেন্টের যা যা আছে সেটা আপনাকে রেজিস্ট্রি অফিস থেকে খোঁজ পাবেন। টেনেন্টের নাম ধরে বা তার বাবার নাম ধরে সার্চ করলে, বা তার ছেলে মেয়ের নাম ধরে সার্চ করবেন, লাস্ট 10-12 বছর বা 15 বছর 20 বছর যাই হোক, তাতে দেখা যায় যদি তার কোনো প্রপার্টি থাকে তাহলে সেগুলো আপনি আপনার কমিশন অ্যাপ্লিকেশনের মধ্যে লিখবেন। প্লেন্টের মধ্যেও লিখবেন যে টেনেন্টের এই প্রপার্টিগুলো আছে, অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে। এর ফলে কি হবে, আপনার দুতরফের সুবিধা হবে। একটা আপনার রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রেও দরকার, আর একটা টেনেন্টের অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে কি না সেটাও আপনি জানতে পারবেন। সুতরাং এক ঢিলে দু পাখি আপনি মেরে দিতে পারবেন। এক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে রিজনেবল রিকোয়ারমেন্টে যে কমিশন অ্যাপ্লিকেশান করবেন, কমিশনকে নিয়ে যাবেন। কোর্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরে তারা কোনো বারের মেম্বারই অ্যাপয়েন্টমেন্ট হবে, কোনো অ্যাডভোকেট অ্যাজ অ্যান অ্যাডভোকেট কমিশনার। তার যেটা কস্ট হবে কোর্ট থেকে নির্ধারণ করে দেবে, সেই কস্টটা পেমেন্ট করবেন। তারপর তাদেরকে স্পটে নিয়ে যাবেন, তিনি সব কিছু দেখবেন, প্লেন্টিফের অ্যাকোমোডেশন, ডিফেন্ডেন্টের অ্যাকোমোডেশন, প্লেন্টিফে কীভাবে মোড অফ ইউজার, কীভাবে ঘর ইউজ করে, ডিফেন্ডেন্ট কীভাবে ইউজ করে, কতটা স্কোয়ার ফিট, কী পারপাসে ঘর ইউজ হয়, টেনেন্টেরও কী পারপাসে ঘর ইউজ হয়। এইগুলো করার পরে তারপর যদি আর কোথাও আপনাদের অ্যাকোমোডেশন থাকে সেটাও দেখাবেন। কোনো কিছু সাপ্রেস করবেন না। 10 কিলোমিটারের মধ্যে যদি কিছু থাকে, টেনেন্টেরও 10 কিলোমিটারের মধ্যে যদি কিছু থাকে সেগুলো অবশ্যই দেখাবেন, বা 10 কিলোমিটারের পরে হলেও সেগুলোও দেখাবেন, যতটুকু করা যায়। কমিশনের কাছে কোনো কিছু সাপ্রেস করবেন না, বা কমিশন অ্যাপ্লিকেশানে কোনো কিছু সাপ্রেস করবেন না, প্লেন্টের মধ্যেও কোনো কিছু সাপ্রেস করবেন না, বারবার আপনাদের বলে দিচ্ছি। এরপরে কমিশন যখন নোট হবে, কমিশন নোট করে তার ফিল্ড রিপোর্ট ওখানে তৈরি করবে। এবার ফিল্ড রিপোর্ট যদি আপনার পছন্দের মতো না হয়, বা ফিল্ড রিপোর্ট যদি আপনার এগেনস্টে যাচ্ছে বলে মনে করেন, বা কমিশনার যদি ফিল্ড নোটের মধ্যে ঠিকমতো নোট না করেন, তাহলে আপনি অবজেকশান জানাতে পারেন। কিন্তু আপনি অবজেকশান জানালে আপনারই কমিশনটা নষ্ট হবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। কমিশনারকে যতটা সম্ভব চেষ্টা করবেন যাতে ঠিকঠাক রিপোর্ট নেয়। তারপর সেই আপনার সাক্ষী হবে, PW1, কমিশনের সাক্ষী হবে PW2, ডিফেন্ডেন্ট ক্রস করবে। এই হচ্ছে আইন। তারপর কমিশনের সাক্ষীর পরে তার রিপোর্টটা এক্সিবিট মার্ক হবে, তখন কোর্ট সেটা দেখবে। এবং আপনাদের যে রিজনেবল রিকোয়ারমেন্ট, সেটা এখন সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট আছে যেগুলো ম্যাক্সিমামই ল্যান্ডলর্ডদের পক্ষে। এবার টেনেন্টের এমন ডাইরেকশন আছে, টেনেন্ট ল্যান্ডলর্ডকে ঠিক করে দিতে পারে না সে কোথায় থাকবে না থাকবে। ল্যান্ডলর্ডের নিজের ইচ্ছে, সে কোন ঘরটা নেবে না নেবে, কার এগেনস্টে মামলা করবে, সেটা ল্যান্ডলর্ডের ইচ্ছে। এবং টেনেন্ট এটাও বলতে পারে না যে আমার এগেনস্টে মামলা করেছেন কিন্তু অন্য টেনেন্টের এগেনস্টে মামলা করেনি, তাদেরও তো ঘর আছে। এগুলো কিন্তু টেনেন্টের আর ডিফেন্স নেই। সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে দেখা যাচ্ছে সেখানে রিজনেবল রিকোয়ারমেন্ট বলতে শুধুমাত্র ল্যান্ডলর্ডের রিকোয়ারমেন্টই দেখা হবে। টেনেন্টের কোনো রিকোয়ারমেন্ট, কোনো সুবিধে অসুবিধে কিন্তু দেখা হবে না। টেনেন্ট যদি বলে আমি এত বছরের টেনেন্ট আমি ছাড়বো না, বা এটা বংশ পরম্পরায় আছে, সেটাও কিন্তু কোর্ট শুনবে না। সম্পূর্ণ কোর্ট হচ্ছে ল্যান্ডলর্ডের মতিগতির ওপর নির্ভর করবে। মতিগতি বলতে ইন দ্য সেন্স, ল্যান্ডলর্ডের যে ঘরটা চাইবে যদি সেটা রিজনেবল হয়, কোর্ট সেই ঘরটির ওপরই অর্ডার দেবে। সে কোন টেনেন্টের এগেনস্টে মামলা করলো বা করলো না সেটা বড় কথা নয়। সুতরাং রিজনেবল রিকোয়ারমেন্টে আপনাদের যদি মামলা করেন, যদি আপনার সত্যিকারের প্রয়োজন থাকে, তাহলে কিন্তু কোর্ট আপনাকে ডিগ্রি দেবেই, এবং সেই ডিগ্রি হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট অবধিও কনফার্ম হয়ে আসবে। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এর পেছনে লজিকটা হচ্ছে আপনার বাড়ি, আপনি ফর দ্য টাইম বিং আপনার অসুবিধার জন্য বা টেনেন্টের সুবিধার জন্য ভাড়া দিয়েছিলেন, কিন্তু ভাড়া দেওয়া মানে এই নয় যে বংশ পরম্পরায় তাদের দিয়ে দেওয়া বা বিক্রি করে দেওয়া। ভাড়াটে মানেই হচ্ছে ফর টেম্পোরারি অ্যাকোমোডেশন ফর এ স্পেসিফিক পিরিয়ড। আগে 1956 অ্যাক্টে ছিল টেনেন্সিটা হেরিটেবল, কিন্তু এখন আর হেরিটেবল নেই। কারণ টেনেন্টরা অনেকেই ভাবেন যে আমি ভাড়া নিয়েছি মানে কিনে নিয়েছি, সেলামি দিয়ে নিয়েছি মানে কিনে নিয়েছি, সেটাই আমার চিরকালের বংশ পরম্পরায় চলবে, কিন্তু সেটা একদমই ভুল কথা। এইটা অনেকের মাথায় আছে, কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। যত বছরই টেনেন্ট হোক, আইনের কাছে যদি আপনার রিজনেবল রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি জিততে পারবেন। শুধু ধৈর্য, অর্থ ধরতে হবে, আপনাদের ধৈর্য ধরতে হবে, অর্থ ব্যয় করতে হবে, আর ধীর স্থির হতে হবে, মামলা আপনি জিতবেন। ভালো থাকবেন।